পারি না করতে, গানটাই ঠিকঠাক করে গাইতে পারতাম তবু, মানে অ্যাকচুয়ালি এটা তো পারতাম করতে না, একেবারেই গড গিফটেড ব্যাপার যে আমি গান গাইলে লোকের শুনতে ভালো লাগে। তা সেই জায়গা থেকে সেই জন্য চেষ্টা করেছিলাম, আর ক্লিক করে গেছে। আপনি আধুনিক গান এবং রবীন্দ্রসঙ্গীত দুটোই তো পাশাপাশি গিয়েছেন, তো আপনার বিশেষ করে কোনটাতে আপনি নিজেকে পারদর্শী মনে করেন বা কোনটা আপনাকে আকর্ষণ বেশি করে? দুটোই সমান। অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীতটা খুব ছোটবেলা থেকে শিখেছি, আর আধুনিকটা অনেক পরে গিয়েছি, কিন্তু যেহেতু সাকসেসফুল বেশি আধুনিক এবং আধুনিক গানটা গেয়ে আমি পপুলারিটি পেয়েছি। আর শুধু তাই না, তার সঙ্গে এটা একটা এক্সপেরিমেন্টের ভীষণ জায়গা ছিল, যে একদম নতুন গান কি গাইছি সেটা আমার মনে হয় অনেক বেশি চ্যালেঞ্জিং মানে দেন একটা রবীন্দ্রনাথের গান গাওয়া। কারণ অনেকবার শোনা একটা গান গেয়ে দেওয়া আর একটা নতুন গান আমার মতো করে গাওয়া, সেটা বুঝে সেটা মানে টু ডিফিকাল্ট আমার মনে হয়। গানের জগতে আসার কি প্রেরণা ছিল আপনার কাছে? এটা সমীর চট্টোপাধ্যায়, যিনি আমার ডাকছে আকাশ যার তৈরি, যার বেণীমাধব সুর করা, যার তিনি। আর গানের যাত্রাটা কিভাবে আপনি শুরু করলেন সেটা যদি একটু শেয়ার করেন। গান গাইতে শুরু করি বলা যায় একেবারেই মানে একদম আমাদের সময় তো অনেক প্রথাগতভাবে শুরু করা হতো। ধরো রেডিওতে অডিশন দেওয়া, টিভিতে অডিশন দেওয়া, রেডিও টিভি এগুলোতে গাওয়া, তারপরে আমাদের তখন স্টেট মিউজিক একাডেমির একটা খুব বড় কম্পিটিশন হতো, সেই কম্পিটিশনে সাকসেসফুল হওয়া, সেই সমস্তগুলো ক্লিক করেছি। আর তারপরে গানটা আসলে করতে করতে হয়ে গেছে, এক জায়গায় গান গিয়েছি, সেখান থেকে আরো 5 জনের ভালো লেগেছে। আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, এখন বাংলা ফিল্মে গান গাওয়া, এক্স্যাক্টলি এটা আপনি কিভাবে করছেন? ভয়ঙ্কর ভালো, কেননা আমার 17 বছর গান হলো, 17 ইয়ার্স আমি গান গাইছি। সেই ক্ষেত্রে আমাদের গানটাই হচ্ছে একদম সাকসেস বেসিক অ্যালবাম থেকে তৈরি। তারপর রবীন্দ্রসঙ্গীত গেয়েছি, আর এখন ফিল্মের গানটা নতুন করে হচ্ছে। সেই ক্ষেত্রে যে ফিল্মের এতগুলো গান আমি গাইতে পারছি এবং আমাকে ডাকছে এতদিন পরেও, সেটা আমার কাছে একটা ভীষণ চ্যালেঞ্জিং। এবং শুধু তাই না, আমি সাকসেসফুলি সেটাকে আজকের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গাইতে পারছি। মানে একবারও মনে হচ্ছে না যে আমার নিজেকে, যে আমি এই গানটার সঙ্গে আমি রিলেট করতে পারছি না, বা আমারও মনে হয় যে যারা আমাকে গান গাওয়াচ্ছে তাদেরও এইটা মনে হচ্ছে না যে এটা রিলেট করছে না। আপনি তো অনেক বেস্ট সিঙ্গার, সোলো বেস্ট সিঙ্গার হিসেবে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, তো এখন আপনার কি মনে হয় যে পাবলিক অ্যাপ্রিসিয়েশনটা বেশি বেটার না এই অ্যাওয়ার্ডসগুলো যেটা? না, এখানে অ্যাওয়ার্ড ভালো লাগে, ঠিক আছে, একটা বাড়িতে ট্রফিগুলো থাকলে দেখতে ভালো লাগে, কিন্তু পাবলিক অ্যাপ্রিসিয়েশনটা মানে অনেক 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 বেশি বড় অ্যাওয়ার্ড। কারণ সেটা রোজ পাওয়া যায় এবং তার মধ্যে একটা অন্যরকম প্রাণ আছে, লাইফ আছে। মানে আমি যখন স্টেজ করছি বা আমি যখন কোনো মানুষের সামনে দাঁড়াচ্ছি, তখন যখন আমাকে বলছে তোমায় ভালো লাগছে, ওইটা অনেক বড় অ্যাওয়ার্ড আমার ধারণা। আপনি বাংলা ব্যান্ড একলব্যের একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। আমি একলব্য না, আমি আগন্তুকের পার্ট ছিলাম। ওকে, আগন্তুকের পার্ট ছিলেন, তো সেই রেসপেক্টে আপনার মানে সেটা নিয়ে একটু যদি কিছু বলেন, সেটার যাত্রা। অ্যাকচুয়ালি ব্যান্ডটা শুরু করেছিলাম আমি যখন লোপামুদ্রা মিত্র হয়ে গেছি তখন, ফলে এইটা ভীষণ আমার মানে দুটো ভীষণ ক্ল্যাশ করছিল, মানে আমি আলাদা করতে পারিনি, যেহেতু আমার আগন্তুকের ব্যান্ড মিউজিশিয়ানটা একদম আলাদা ছিল এবং আমার ব্যান্ডটাও একদম আলাদা, ফলে দুটো শোয়ে ভীষণ ক্ল্যাশ করছিল। আর সেটা আমার মনে হচ্ছিল যে আমার সঙ্গে যে মিউজিশিয়ানরা আমার উপর ডিপেন্ড করে রয়েছে তারা ভীষণ সমস্যায় পড়ে যাচ্ছে। কারণ এরা অনেক বেশি, মানে যারা আগন্তুকের ব্যান্ডে ছিল তাদের আরও অন্য কিছু ছিল গানের পাশে, কিন্তু আমার মিউজিশিয়ান ওদের গানটাই সব ছিল। ফলে আমার মনে হয়েছিল যে তখন যে আমার ওদের জন্য টাইমটা বা ওদের জন্য সব কিছুই আমার বেশি করা উচিত, যে কারণে আমি আগন্তুকটা কন্টিনিউ করতে পারি। 2003 সালে আগন্তুকের মোস্ট প্রবাবলি
গান মেলাতে আপনাদের ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হয়, তো সেটা আমি এক্সপিরিয়েন্স করি। আপনি এরকম কোনো ইম্পর্টেন্ট কোনো মুহূর্ত আগন্তুকের সাথে সেটা আপনি কাইন্ডলি আগন্তুকের সবটাই এখন মেমোরি, কিন্তু ভীষণ ভালো মেমোরি। কারণ ওখানে সবাই ওখানে আমি আলাদা করে আমি সবসময় গ্রুপে কাজ করতে ভালোবাসি, একসঙ্গে কাজ। কারণ যেহেতু আমি নাটক করার থেকে নাটকের গ্রুপ থেকে শুরু করেছি, আমি এরকম একসঙ্গে কাজ করাটা ভালোবাসি এবং আমি ভীষণ এনজয় করতাম আরও। আর একটা জিনিস ছিল যে পেজটা অন্যের সঙ্গে শেয়ার করা যেত, আর খানিকটা রিলিফ থাকতো, অন্যকে শোনা যেত। আর এখানে পুরোটাই নিজের ওপর ডিপেন্ড করতে হচ্ছে একদম। আর সেইটা আর আগন্তুকটা অন্য মজার ছিল, খুব অন্যরকম ছিল আমাদের কাছে। ওটা একটা পুরো মেমোরি, এখন খুব খুব খারাপ লাগে। এখন হেমলক সোসাইটিতে আপনি কাজ করলেন, অনুপমদার সাথে কাজ করে আপনার কি এক্সপিরিয়েন্স থেকে? অনুপম ভীষণ ভালো ছেলে, ওর সঙ্গে কাজের আগেও আমাদের খুব অনেক ওর সঙ্গে মানে বহুক্ষণ আড্ডা মেরেছি এবং ওর সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। আর আগেও ওর যে গানগুলো শুনেছি আর কি এতদিন পর্যন্ত, আমার মনে হয় ও খুব ভালো, ভীষণ ভালো একজন, ও খুব ভীষণ বড় কবি, খুব বড় কবি। এখন সেই কবির জায়গা থেকে আমার টানতো ওর গানগুলো, এবং ওর গানগুলোর মধ্যে একটা সিম্পলিসিটি আছে, ও সুরের মধ্যেও সিম্পলিসিটি আছে, এবং সেটা শুনলেই বোঝা যায় এটা অনুপমের সুর, একটা আইডেন্টিফিকেশন আছে। আর এই গানটা যেটা ও আমাকে দিয়ে গাইয়েছে, আমার মতে তোর মতন কেউ নেই, এবং আমার মনে হয়েছে যে ভীষণ ভালোভাবেও চিন্তা করতে পেরেছে যে ওই গানটা আমার গলায় কেমন লাগবে। কদিন আগে হেমলক সোসাইটির মিউজিক রিলিজ হলো, 4 দিন আগে অডিও সিরিজ পাওয়া যাচ্ছে প্রত্যেকটা মিউজিক স্টোরে, তো আপনি কিরকম রেসপন্স পাচ্ছেন? এখনো যারা কাছের লোক তারাই বলছে বেশি, যে খুব অর্ধেক লোক বুঝতেই পারছে না যে গানটা আমি গেয়েছি, কারণ এতটাই অন্যরকম এবং আমি এতটাই মানে যেটা হয় প্লেব্যাকের জন্য যেটা সিচুয়েশন ডিমান্ড করে, যেটা সেই ডিমান্ড অনুযায়ী গাওয়া উচিত। এবং 17 বছর পরে নিজেকে ব্রেক করে একটা একদম অন্যরকমভাবে গান গাওয়া, এইটা আমার মনে হয় আমার শ্রোতাদের অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগবে, বুঝতে সময় লাগবে যে গানটা আমি গেয়েছি। আই হ্যাভ টু ওয়েট, আমাকে তার জন্য একটু ওয়েট করতে হবে। আর ফিল্মটা এলে, ফিল্মটা দেখার পর আমার মনে হচ্ছে এটা আরও বেশি আমি বুঝতে পারবো। আপনি গানটি যদি 2-3 লাইন একটু গেয়ে যদি শোনান। কতবার তোরায় না ভেঙে চুরে ঘুরে তাকায়, আমার মতে তোর মতন কেউ নেই, কতবার তোর কাছা আলোয় ভিজে গান শোনায়, আমার মতে তোর মতন কেউ নেই। 14 বছর পুরনো তুইটাই ভালো ছিল, বুঝলি? তুমিটা ঠিক পোষালো না। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। অনেক মিউজিক ডিরেক্টরদের সাথে কাজ করেছেন, কার সাথে ঠিক কাজ করে আপনার সেটা চ্যাপ্টার হিসেবে দাঁড়িয়ে গেছে? এটা তো অবশ্যই সমীর চট্টোপাধ্যায়, যার সঙ্গে কাজ করেছি। এটা আমাদের আলাদা করে কিছু মনে হয় না, আমার মনে হয় দুজনের কাজ। আর প্রচুর মানে আমার গানগুলো, উনি একেবারেই অদ্ভুত মানুষ একজন, একেবারেই পরিচিতি চান না, সব কিছুই পেছনে থেকে করেন। সেক্ষেত্রে গানগুলো লোপামুদ্রা মিত্রর গান হয়ে গেছে, ওটা ওনারই সাকসেস আমার থেকেও। আপনি কি এই ফেসবুক বা টুইটার করেন, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসে ফ্যানদের সাথে ইন্টারাকশন? আমার কোনো রকম কোনো ইন্টারাকশন নেই, আমার ফেসবুকে মানে টুইটারে কোনো রকম কোনো অ্যাকাউন্ট নেই। এক এক সময় ভাবি যাবো, তারপরে আবার ভাবি দূর, অ্যাকচুয়ালি আমি কোনো কিছু নিয়ম করে করতে পারি না। মানে তখন মনে হয় যে আমার ফ্যান্সদের বা যা আমার পরিচিত, অনেক সময় লোভ লাগে, জাস্ট লোভ লাগে। কেননা আমার বাড়িতেও সবসময় দেখি যে ফেসবুক, আমার বন্ধু বান্ধব সকলের ক্ষেত্রে দেখি যে এত বেশি পপুলার মানে একটা জায়গা, সেখানে লোভ লাগে এবং লোভটাকে সম্বরণ করি এখনো পর্যন্ত।
কেননা আমি একটু অন্যরকম। কারণ আমি ওখানে যদি কখনো যাই, আমি একেবারে আমার ভীষণ ক্লোজ সার্কিটে কথা বলবো। আমার হয়তো ফ্যামিলিদের সঙ্গে ওখানে ইন্টারাক্ট অতটা করা সম্ভব হবে না, কেননা আমি এইটা করছি এটা বলতে আমার ভীষণ খারাপ লাগে, মনে হয় আমাকে খুঁজে দিক, যদিও এটা আজকের সময়ের জন্য একদম ঠিক না। কিন্তু দেখা যাক কি হয়, একেবারে ভীষণ ইচ্ছে করলে চলে যাবো। কোন অ্যালবামটা আপনার কোন অ্যালবামটা আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে আলাদা জায়গা করে রেখেছে আপনার লাইফে? আমার নিজের কাছে একেবারে ভালোবাসতে বলো বলে একটা অ্যালবাম, ওটাও সবচেয়ে বেশি আমার মনে হয়। আর ফার্স্ট অ্যালবাম অন্য হওয়াটা তো বটেই, ওটা বলা উচিতই, ওটা থেকে আমার সাকসেসটা সব থেকে বেশি। এখনো পর্যন্ত ওটারই সেল সবচেয়ে বেশি, 17 বছর হয়ে গেছে। কিন্তু ভালোবাসতে বলেও একটা খুব ভালো। আর পরে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ছাতা ধরো, আমার ফার্স্ট ফোক অ্যালবাম, ওইটা খুব আমার ওটাও একটা ব্রেক আমার লাইফে, 2007-এ, ওটাও একটা ব্রেক। অ্যাজ আ মিউজিশিয়ান আপনার নেক্সট প্ল্যান কি, যদি একটু শেয়ার করেন? কোনো প্ল্যান করিনি, তবে এইটুকু খুব ওয়েট করে আছি যে হেমলক সোসাইটির এই গানটার পর আমার চিরকাল মনে হতো যে আমি প্লেব্যাকের জন্য নই, কিন্তু আজকের সময়টা আমার গলাকে অ্যাকসেপ্ট করতে পারে, কেননা আজকে ঠিক টিপিক্যাল হিরোইন মার্কা জিনিস অনেক সময় মানে ওইটা ঠিক ওই যুগটা নেই আর একদম। সুতরাং আমি সবসময় এটা ইউনিভার্সের কাছে প্রে করি এটাই যে আমার গলাটা ঠিকঠাক থাকুক, কেননা এতদিন ধরে এত শোজ এত কিছু করে সব কিছুরই তো ডিপ্রেসিয়েশন আছে। এখন সেই জায়গা থেকে আমি নতুন করে এই প্লেব্যাকের জায়গাটা ঠিকঠাক করে, যদি অল্প খুব বেশি না, কিন্তু আমার জন্য আমার মতো গান হোক এবং খুব ব্যালেন্স ওয়েতে এই অনেক দিন ধরে এইভাবে কাজ করতে পারি, এটাই আর কি। তার কারণ আমি জানি না, আমি স্বপ্ন দেখতে পাই না যে কি করবো, বট নেই। আপনি অনেক স্টেজ পারফরমেন্স করেছেন, তো সেখানে ফ্যানদের থেকে কোন গানটা গাওয়ার বেশি ফিডব্যাক আছে? এখনো পর্যন্ত বেশি মাধব। আপনার জীবনে প্রিয় গান কোনটা? যাও হবে। আপনি আপনার সাকসেসটা এক্স্যাক্টলি কাকে ডেডিকেট করতে চান? আমার সাকসেসটা আমার মাকে। আপনার কপালে যে লাল টিপটা, সেটা সবসময় স্টেজ পারফরমেন্স এবং পাবলিক পারফরমেন্স? না না, তার বাইরে কোনো কিছু। তো ওটা কি আপনার লাকি চান? না না না, ওটা আমার তাহলে কেন? এমনি মানে আসলে অ্যাকচুয়ালি শাড়ির সঙ্গে টিপটা পরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমার কপালটা তো অনেক বড়, ওই জন্য টিপটাকে পরেছি। কিন্তু এখন দেখি যে ওই টিপটাই আমার একদম আমার আইডেন্টিটি হয়ে গেছে, এটা আমি ইচ্ছে করে করি। ছুটির দিনে কি করতে, দুপুরবেলা বিকেলবেলা কি করতে ইচ্ছে করে? গান শুনি, বই পড়ি, আর চুপচাপ খুব নিজের মতো নিজের একদম মনের কথাগুলো চুপচাপ করে লিখে রাখি। বই পড়াটাকে আলাদা করে কিছু মানে সেটা কি আপনার কাছে বেশি প্রাধান্য পায়? হ্যাঁ, বই পড়াটা প্রাধান্য তো পায় এবং বই পড়াটা খুব জরুরি, কেননা আমার মনে হয় আজকের সময় তো আমরা সব কিছু দেখি, আমরা ভেতর দিয়ে মানে আমাদের ভেতরের যে চোখটা আছে আমরা বাইরের চোখটা দিয়ে দেখি, মনের ভেতরের চোখটা একমাত্র দেখতে পাওয়ায় বই। সেক্ষেত্রে ওই কারণে আমি বইটাকে বেশি ভালোবাসি। যারা বই ভালো না বাসে, যারা না পড়ে, শুধু বই বলবো না, আমি নেচেও পড়ার কথা বলছি, বইটা যারা না পড়ে তাদের কল্পনা শক্তি বাড়ে না, আর তারা শিল্পী হতে পারে না। আচ্ছা, ভূতের রাজা যদি আপনাকে এসে 3টে বর দেয়, আপনি কি কি চাইবেন? লোভটাকে ত্যাগ করতে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনোদিন গলা খারাপ না হোক, মানে রোজ ঠিকঠাক গলাটা একদম মানে পারফেক্ট, যেটা আমি চাই সেটাই যেন আমি যতদিন অবধি বাঁচি ঠিক ততদিন থাকে, আর খুব বেশি দিন যেন না বাঁচি। আপনি আপনার জীবনে খুব ভালো একটা স্মৃতির যদি উল্লেখ করেন? আমার জীবনে অনেক 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 ভালো স্মৃতি আছে। সব থেকে হেমলক সোসাইটির গানটা রিহার্সাল করে নামছি অনুপমদের
রিহার্সাল সাইড থেকে। যারা ওই বাচ্চা হলে যারা যান সেরকম একটা গ্রুপ সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমাকে দেখে বলল, আপনি লোপামুদ্রা মিত্র না? আর তখন আমি বললাম হ্যাঁ। তখন বলছে, আপনাকে খুব ভালো লাগে, আপনার গান ভীষণ ভালো লাগে, আপনার স্টাইল ভীষণ ভালো লাগে, আপনার টিপটাও ভীষণ ভালো। আর সব থেকে সেটা আমার কাছে ভীষণ স্মৃতি। এবং এইরকম যারা সমাজে একেবারেই কোনো স্থান পান না, তারা আমাকে, আমার বাংলা গান সব থেকে বড় কথা, সেই জায়গা থেকে আমাকে চিনতে পেরে এবং ভালোবাসছে, মানে তাকে আমি দূরে সরিয়ে রাখি, অথচ সে আমাকে এতটা কাছের থেকে এরমভাবে ডেকে আবার বলছে যে আমি আপনাকে ডেকে কথা, আপনি অনেক বড়, আপনাকে ডেকে আমি কথা বললাম বলে আপনি কিছু মনে করলেন না। আমার মনে হয় জীবনে কোনোদিন এই, এবং সেটার সঙ্গে হেমলক সোসাইটির গানটা গাওয়া জড়িয়ে রয়েছে। সুতরাং আমার এটা একটা ভীষণ। আপনার বলিউডে কাজ করার ইচ্ছে আছে? যদি কেউ ডাকে অবশ্যই ইচ্ছে আছে, কিন্তু নিজের থেকে কাউকে বলিনি, কখনো বলবো না। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কাছের বন্ধু কাকে মনে করেন? কেউই। গান ছাড়া, গানের ইন্ডাস্ট্রিতে, গান কেন, কোনো ইন্ডাস্ট্রিতেই কেউ বন্ধু হতে পারে না, কেউ বন্ধু না। ছোটবেলা থেকে কি গান গাওয়াটাই স্বপ্ন ছিল না অন্য কোনো স্বপ্ন ছিল? নিজের মতো চলবো, নিজে কারোর উপর ডিপেন্ড করবো না, এটা স্বপ্ন ছিল। সেটা গান দিয়েছে আমাকে। সুতরাং গানটাকে খুব ভালোবাসি, কিন্তু গানটাকে যে পেশা করে, গান যে আমাকে এরকম একটা জায়গা দেবে যেটায় আমি কাউকে আমি স্বাধীনভাবে চলতে পারি আমার ইচ্ছে মতো, এইটাই ইচ্ছে ছিল। যদি কথা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন আপনাকে, উত্তম কুমার না সৌমিত্র? উত্তম কুমার। সুপ্রিয়া না সুচিত্রা? সুপ্রিয়া। শাহরুখ না অমিতাভ? অমিতাভ। KKR না পুনে? দুটোই। প্রিয় খাবার কি আপনার? সব ভালোবাসি। আগন্তুক না হেমলক সোসাইটি? আগন্তুক প্যাশন আর হেমলক স্বপ্ন। এটি শেষ প্রশ্ন। কি আর বাঙালি, মোদের গরব মনের আশা, আমরি বাংলা ভাষা। এই বাংলায় বাঙালি হিসেবে কাজ করে কতটা আপনি নিজেকে গর্বিত বোধ করেন? ভীষণ গর্বিত বোধ করি। আজকের সময় যে ভালো করে বাংলায় কথা বলতে পারে না, সেখানে আমি শুধুমাত্র বাংলা গান গিয়ে এত লোককে ভালো লাগাই, এত লোক আমার ভালোবাসে, এটা আমি একেবারে কলার তুলে থাকি এই বিষয়টা।